রকিব হুদা আওয়াল গণতন্ত্র ধ্বংসকারী, তাদের বিচার হওয়া উচিত, বলছেন রিজভী। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি নেবে বিএনপি। জানাবো আওয়ালের স্বীকারোক্তি গুরুতর, বলছেন মারুফ কামাল খান। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ অঞ্চলে বাড়তে পারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রকিব হুদা আওয়াল গণতন্ত্র ধ্বংসকারী, তাদের বিচার হওয়া উচিত, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ অপদস্থ হোক সেটি আমরা করব না। মানুষের অপরাধ থাকলে তার আইনসঙ্গত বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যেন উপযুক্ত বিচার পায়। সাবেক সিইসি নুরুল হুদা, রকিব, হাবিবুল আওয়াল দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, সবকিছু তছনছ করে শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছে। এর জন্য শুধু আমরা ধিক্কার ও ঘৃণা জানাই না, তাদের বিচার হতে হবে, অবশ্যই সেটা আইনসঙ্গতভাবে। শেখ হাসিনা যে পথ দেখিয়েছে আমরা সে পথে যাব না, আমরা যাব গণতন্ত্রের পথে, আইনের পথে। এজন্যই 16 বছরের আন্দোলন সংগ্রাম, আইন হাতে তুলে নেব না। রিজভী বলেন, কেন আমরা একজনকে ঢিল বা ডিম ছুঁড়ে মারব, গলায় জুতামালা পরাবো? সে অন্য দলের হোক, তার অপরাধের ন্যায্য বিচার হতে হবে। সাবেক 3 নির্বাচন কমিশনার গণতন্ত্র ধ্বংসকারী, অবাধ সুষ্ঠু নির্বাচনকে তারা মাটি চাপা দিয়েছে, লেলিয়ে দিয়ে বেআইনিভাবে রাস্তার মধ্যে যাকে তাকে আঘাত করতে হবে, এটা আমরা করব না। বিএনপির এই নেতা বলেন, গেল 16 বছর কখনো খেতে পেরেছি, কখনো খেতে পারিনি, ঘুমাতে পারিনি রাতের পর রাত, এইভাবে জীবনযাপন করতে হয়েছে। গুম খুনের প্রতিবাদ করতে গিয়ে কতদিন যে রিমান্ডে ছিলাম তার হিসাব নেই। সন্ত্রাস মাদক কারবারিদের সঙ্গে কারাগারে রেখেছিল শেখ হাসিনার পুলিশ। রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও কারাগারে একটি মর্যাদা পেত, সেটুকু শেখ হাসিনা দেয়নি। দেশ ছিল হাসিনার পৈতৃক সম্পত্তি, তার পরিবারে ছিল একছত্র অধিপতি, তার ছেলেমেয়েরা ছিল রাজপুত্র কন্যার মতো, ইচ্ছা মতো জনগণের টাকা লুটপাট করেছে। সেই টাকা পাচার করে তাদের উত্তর প্রজন্ম যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই কাজ তারা করেছে। এজন্যই দুবাই, কানাডা অথবা সিডনিতে যত অট্টালিকা দেখা যাবে সব আওয়ামী লীগের নেতাদের। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দুর্নীতি দুঃশাসন আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের প্রশাসনের লাল ফিতা দৌরাত্ম্য দেখে আসছি কম বেশি। সমাজের কিছু ব্যক্তি অথবা রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে বিধায় দুর্নীতি বেড়েছে। কিন্তু গত 17 বছরে দুর্নীতি ছিল আকাশচুম্বী, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এটা যদি আমরা সবাই মিলে রোধ করতে না পারি, তাহলে আজকে বাংলাদেশ যে খাদের কিনারায় চলে গেছে, এখান থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। অ্যানি বলেন, আমরা বিএনপির 31 দফায় উল্লেখ করেছি, দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। শুধু প্রশাসনের নয়, তার বাইরে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠিন ভূমিকা নেবে বিএনপি। আগামী নির্বাচনে কারা বিএনপির মনোনয়নের জন্য উপযুক্ত হবেন এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদ উদ্দিন অ্যানি বলেন, আমাদের দলের স্থায়ী কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনের পরামর্শ নিয়ে দল পরিচালিত হচ্ছে। তাদের কাছে অনুরোধ করেছি, সারা দেশে নিজস্ব জরিপের মধ্য দিয়ে যিনি সবচেয়ে জনপ্রিয় এলাকায় নির্বাচন করার জন্য উপযোগী হবেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ত্যাগী, তাকে দল বাছাই করে নেবে। আগে দুর্নীতি যা ছিল শেখ হাসিনার নেতৃত্বে তা 1000 গুণ বেশি হয়েছিল বলে মন্তব্য করেন অ্যানি। তিনি তার বাবার চাইতে কয়েক শতগুণ বেশি ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন। এরশাদের চাইতে কয়েক শত ডিগ্রি বেশি ফ্যাসিবাদ ছিলেন তিনি। আমরা এরশাদকে স্বৈরাচার বলি আর হাসিনাকে ফ্যাসিবাদী বলি। তিনি আরও বলেন, পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি দেখেন, তিনি উন্নয়ন এবং নিজস্ব কর্মসূচি দিয়ে রাজনীতি করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন তার বয়স কত ছিল, আর যখন মৃত্যুবরণ করেন তখন বয়স কত ছিল। 71 থেকে 81 এই 10 বছরের মধ্যে মাত্র 3.5
বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে কোনো ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী রাজনীতি ছিল কিনা দেখেন। বিএনপি কখন ফ্যাসিবাদের ভূমিকায় ছিল না। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতা থাকাকালে অনেক ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেন শহীদউদ্দিন আনী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছিল, তারা তারেক রহমানের রাজনীতিকে টার্গেট করেছিল, তার নামে নানান অপপ্রচার করেছে। হাওয়া ভবন নিয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল, যাতে তারেক রহমান তার নিজস্ব চিন্তা চেতনা দেখাতে না পারে। বিএনপি ক্ষমতায় গেলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেবে জানতে চাইলে অ্যানি বলেন, বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন। আমাদের পার্শ্ববর্তী 7টি দেশ মিলে এটা একটা অ্যাসোসিয়েশন। যে কোনো সমস্যার আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়ে যায়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সার্ককে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। তারা একটা দেশকে প্রাধান্য দিয়েছে। আশা করছি ভবিষ্যতে সার্ক পুরোপুরি কার্যকরভাবে সক্রিয় হবে। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে পররাষ্ট্রনীতি, সেখানে চায়নার জন্য একটা পররাষ্ট্রনীতি থাকবে, আমেরিকার জন্য একটা, যুক্তরাজ্যের জন্য আরেকটা এবং পার্শ্ববর্তী দেশের জন্য আলাদা পররাষ্ট্রনীতি থাকবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশে প্রস্তুতিও চলছে। তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। আওয়ালের স্বীকারোক্তি গুরুতর, বলছেন মারুফ কামাল খান। পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে 2024 সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটা ছিল ডামি। এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। মারুফ কামাল খান বলেন, সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সদস্য প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন। সংসদ আইন পাশ, বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রপতি নির্বাচন করে। সরকার সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সিভিল প্রশাসন ও সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বদলি করে থাকে। তিনি বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া জনপ্রতিনিধিদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়। সুষ্ঠু নির্বাচনে এই ভুয়ারা নির্বাচিত হতে পারত না, অন্যরা বা অন্য দল নির্বাচিত হতো। ডামি নির্বাচনে তাদের অধিকার হরণ করে অন্যদের হাতে অবৈধ পন্থায় কর্তৃত্ব তুলে দেওয়া হয়। কাজেই ওই নির্বাচনের নামে গঠিত সংসদ, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, স্পিকার সব অবৈধ ছিল। তাদের করা আইন ও বাজেট এবং সব ব্যয় অবৈধ ছিল। তারা যত বেতন ভাতা, সম্মানীয় সুযোগ সুবিধা নিয়েছেন তার সবই অবৈধ ছিল। তারা সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যত নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়ন করেছেন সেগুলো অবৈধ। তাদের নিয়োজিত বিচারকদের সব রায় অবৈধ। সাবেক প্রধানমন্ত্রী এই প্রেস সচিব বলেন, এত সব অবৈধতার উৎস যে ডামি বা ভুয়া নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠানে যারা জড়িত তাদের কি ভয়াবহ সাজা হওয়া উচিত। এত অবৈধতার পাপ বহন করে একটা রাষ্ট্র চলতে পারে না। শাসনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সুষ্ঠু নির্বাচন গঠিত পরবর্তী জাতীয় সংসদ পতিত ফ্যাসিবাদী রেজিমের ভুয়া সব কার্যক্রমকে বৈধতা দেবে কিনা সেটা এখন এক বিরাট প্রশ্ন হয়ে আছে। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার এক মামলায় গ্রেপ্তার হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে আদালতে 2024 সালের সংসদ নির্বাচন ছিল ডামি নির্বাচন স্বীকার করেন সাবেক এই সিইসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।